আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমানের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া, বাদ জোহর এফডিসিতে নামাজে জানাজা। রাজধানীতে কুয়াশা কমলেও জেঁকে বসেছে শীত, হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় আবর্জনা মুক্ত রাখার পাশাপাশি সবুজায়নে গুরুত্বারোপ, পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে বিশিষ্টজনদের আহ্বান। শরীয়তপুরে অমৌসুমে ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে এলইডি লাইটের ব্যবহারে সফলতা, প্রযুক্তি ব্যবহারে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিত করতে চান উদ্যোক্তা। এবং বিপিএলে ওসমান খানের ঝোড়ো সেঞ্চুরিতে চিটাগং কিংসের প্রথম জয়, ঢাকা ক্যাপিটালসকে হারালো খুলনা টাইগার্স, ম্যাচ দেখতে স্টেডিয়ামে সেনাপ্রধান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা যান। এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে বুধবার রাতে শিল্পীকে বিএসএমএমইউতে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়। আজ বাদ জোহর এফডিসিতে তার জানাজার নামাজ হবে। বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে অঞ্জনা আপার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং আমরা অবশ্যই চেষ্টা করব বনানীতেই করতে, বাট ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে। ওনার বোনজামাই আমাকে বলেছে সেটা জুরাইনে। বাংলা চলচ্চিত্রে সোনালী সময়ের নায়িকা অঞ্জনা রহমানের জীবন ও কর্মের কথা জানাচ্ছেন যাযাবর মিন্টু। অঞ্জনা রহমান চলচ্চিত্রে অঞ্জনা নামে পরিচিত। 1965 সালের 27শে জুন ঢাকার এক সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন অঞ্জনা। শৈশব থেকে নাচের প্রতি আগ্রহের কারণে তাঁকে ভারতে পাঠানো হয়। সেখানে তিনি ওস্তাদ বাবুরাজ হীরালালের অধীনে নাচের তালিম নেন এবং কত্থক নৃত্য শিখেন। নাচে 3বার জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রের মাধ্যমে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর। 1978 সালে আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে নায়করাজ রাজ্জাকের বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর রাজ্জাকের বিপরীতে 30টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া নায়ক আলমগীর, জসিম, বুলবুল আহমেদ, জাফর ইকবাল, ওয়াসিম, উজ্জ্বল, ফারুক, ইলিয়াস জাবেদ, মিঠুন চক্রবর্তী ও ইলিয়াস কাঞ্চনের সঙ্গেও অভিনয় করেছেন অঞ্জনা। এ পর্যন্ত 300-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিণীতা ও গাংচিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। চলচ্চিত্রের একসময় জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। তিনি বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, নেপাল, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সহ বহু দেশের ব্যবসা সফল চলচ্চিত্রে
অভিনয় করে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন। তোর ওয়াইফ মানে ভাবি দেখতে কিন্তু সত্যি সুন্দরী। চ্যানেল আইয়ের সঙ্গে অঞ্জনার ছিল নিবিড় সম্পর্ক। চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠানে ছিল তার নিয়মিত উপস্থিতি। ধন্যবাদ জানাচ্ছি। যাযাবর মিন্টু, চ্যানেল আই। রংপুর বিভাগে বেড়েছে শীতের প্রকোপ, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় নাকাল নগরবাসী। রংপুরের শীত পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাব মেরিনা লাভলির কাছে। মেরিনা, তীব্র শীতে সাধারণ মানুষের কি পরিস্থিতি দেখছেন? সেখানে তো অনেক শীত পড়ছে। করে রংপুরে এই শীতে বিশেষ করে ছিন্নমূল মানুষ এবং নদী তীরবর্তী মানুষ, আপনি জানেন যে রংপুরের ধারেই তিস্তা নদী এবং সেই তিস্তা নদীর যে ভাঙন কবলিত মানুষরা সেখানে বসবাস করে, তারা হচ্ছে চরম বিপাকের মধ্যে রয়েছেন। বিশেষ করে যারা কৃষি কাজ করে তারা চরম বিপাকে আছেন। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু এবং বৃদ্ধরা তারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে। আপনাকে জানিয়ে রাখি সামির, যে আজকে রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে সকাল 6টায় তাপমাত্রা সর্বনিম্ন ছিল, সেটি হচ্ছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। সামির, এই শীতকে কেন্দ্র করে রংপুরে বিভিন্ন স্থানে সরকারি এবং বেসরকারিভাবে ছিন্নমূলদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তবে তাদের কাছ থেকে, ছিন্নমূলদের কাছ থেকে আরো চাহিদার তাগিদ এসছে। আপনাকে অন্যান্য জেলারও আমি পরিসংখ্যান দিতে চাই যে রংপুরের যে বিভিন্ন জেলা যে তাপমাত্রাগুলো ছিল, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর আবহাওয়া অফিস যেটি জানিয়েছে আমাদেরকে। রংপুর আবহাওয়া অফিস থেকে আজকে রংপুর, নীলফামারী, সৈয়দপুরে 12 ডিগ্রি সেলসিয়াস, বিল্লায় 12 ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামে রাজারহাটে 13 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে 12.1 ডিগ্রি সেলসিয়াস, ঠাকুরগাঁও 10.8 ডিগ্রি সেলসিয়াস, লালমনিরহাটে 12 ও গাইবান্ধায় 12.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস আমাদেরকে আরো জানিয়েছে যে আগামী 9 জানুয়ারির পর থেকে তাপমাত্রা 10 ডিগ্রি নিচে নেমে আসতে পারে, এমনই জানিয়েছেন রংপুর আবহাওয়া অফিস। তবে শীতের প্রকোপ বাড়লে ছিন্নমূল এবং যারা নদী তীরবর্তী এবং দিন খেতে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করছেন এখানকার মানুষ। সামির, রংপুরে শীত থেকে শীতের বিষয় নিয়ে এটি ছিল সব শেষ পরিস্থিতি। মেরিনা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনো কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। এক সপ্তাহ আগে ভারত যেমন এই প্রশ্নে নিরুত্তর ছিল, এখনও তেমনই। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে একথা বলেন। এছাড়া ব্রিফিংয়ে বহিষ্কৃত ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, ওই ঘটনায় যাদের ধরা হয়েছে তারা সুবিচার পাবেন, বিচার ন্যায্য হবে, এটা ভারত আগেই আশা প্রকাশ করেছে। এছাড়াও ব্রিফিংয়ে দুই দেশে ধরা পড়া জেলেদের মুক্তির বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানান 5ই জানুয়ারি তারা মুক্তি পাবেন। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় দুদিন পরে দেখা মিলেছে সূর্যের। কুয়াশা কমলেও রাজধানীতে রয়েছে শীতের তীব্রতা। রাজধানীর 10 নম্বর গোলচত্বরে রয়েছেন জান্নাতুল বাকিয়া কেকা। আমরা সরাসরি যাব তার কাছে। কেকা, শীতের প্রকোপ আর কয়দিন থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে, আর কি তথ্য আছে আপনার কাছে? সামির, গত দুদিন কিন্তু আমরা রাজধানী জুড়ে দেখেছি একটি শীতের যুবধুব পরিস্থিতি। মানে ঠান্ডার চেয়েও মানুষের মধ্যে এক ধরনের আলসেমি ছিল। আজকে কিন্তু সকালটা অনেকটাই বেশ খোলামেলা, পরিচ্ছন্ন, কুয়াশার ভাবটা নেই। সকালবেলা কিন্তু সূর্যের দেখা মিলেছে। এ কারণেই ছুটির দিন হলেও গত দুদিন আমরা যেমন কর্মমুখর দিনগুলোতেও মানুষের মধ্যে একটু চলাচলে অনীহা ছিল, আজকে কিন্তু সকালে 10 নম্বর গোলচত্বরে সেই 8টা থেকে দাঁড়িয়ে দেখছি মানুষের কিন্তু চলাফেরার কোনো কমতি নেই, যে যার গন্তব্যে ছুটছে।
তবে সকলের পোশাকই, সকলের শরীরেই কিন্তু পোশাক রয়েছে শীতের, সেটাই জানান দিচ্ছে যে পৌষ মাস। তবে কথাই বলে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। মানে এখনকার যে শীতটা, সেই পরিস্থিতিতে কিন্তু সব মানুষেরই কষ্ট হচ্ছে, তবে বেশি কষ্ট হচ্ছে ছিন্নমূল মানুষদের। সেদিক থেকে আবহমান কাল ধরেই কিন্তু বাংলাদেশে এই পৌষ মাসে কিন্তু শীতের একটি প্রকোপ থাকে। আর আবহাওয়া পরিস্থিতির যে বিজ্ঞান নির্ভর তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে আজকে দিনের তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। যেমন গতকালকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল আপনার পঞ্চগড়ের তেঁতুলিয়াতে 8.3 ডিগ্রি। সেই তুলনায় আজকে কিন্তু সর্বনিম্ন সেই তাপমাত্রা সেই তেঁতুলিয়াতেই বেড়ে 9.8 ডিগ্রি সেলসিয়াস হয়েছে এবং ঢাকায় কিন্তু আজকের তাপমাত্রা 13.0। এটি বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কম বেশি হতে পারে, তবে আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী যেটা বলা হচ্ছে যে আজকের পর থেকে কিন্তু দিনের তাপমাত্রা খানিকটা বাড়তেই থাকবে। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি, এই শীত মৌসুমের শুষ্কতার জন্য কিন্তু আমরা বহুলভাবে প্রত্যাশা করি যে খানিক বৃষ্টি হলে পরিবেশটা কিছুটা হলেও ধুলোবালি মুক্ত হবে। তো সেই আশ্বাসের প্রেক্ষিতেই, সেই প্রত্যাশা থেকেই বলা হচ্ছে যে 6-7 তারিখে দেশের উত্তরাঞ্চলে খুব সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টির পর থেকেই কিন্তু উত্তরাঞ্চলে ধেয়ে নামবে শীত। তার মানে শৈত্যপ্রবাহ দেশের উত্তরাঞ্চল থেকে মধ্য অঞ্চল পর্যন্ত ধাবিত হবে এবং তখন কিন্তু তাপমাত্রা বেশ কমতে থাকবে। আর দীর্ঘমেয়াদী পূর্বাভাসে কিন্তু বলা হয়েছে যে শীতের প্রকোপটা বাড়বে 6-7 তারিখের পর থেকেই। সামির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। 2014 সালের একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনের কারণে বিএনপির যে নেতারা প্রথম দিকে আওয়ামী লীগ সরকারের গুমের শিকার হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ সাক্ষাৎকারে চ্যানেল আইকে তিনি বলেন, 4 মাসের গুম জীবনে মৃত্যুর প্রহর গোনা র্যাব পুলিশের নির্যাতনে হাত পা ভেঙে যাওয়া এবং তাকে খুঁজে না পাওয়ার হতাশায় অসুস্থ হয়ে বাবা ও শ্বশুরের মৃত্যুর বেদনা নিয়ে বেঁচে আছেন তিনি। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে মাসরুর শাকিলের শনিবারের বিশেষ প্রতিবেদনে আজ থাকছে বিএনপি নেতা আনিসুর রহমান খোকনের কথা। বিএনপির তরুণ নেতা আনিসুর রহমান তালুকদার খোকন 2014 সালে শেখ হাসিনা সরকারের একতরফা নির্বাচনের বিরুদ্ধে বিএনপি সহ বিরোধী দলগুলোর আন্দোলনে অংশ নেন। সে সময় ধানমন্ডি থেকে 2 কর্মী সহ তাকে গুম করা হয়। আমার বাচ্চা যখন 4.5 বছর বয়স, বড় মেয়ে, একটা বাচ্চা পাশের বাসা থেকে খেলতে আসতো ওর সাথে। আমার বড় মেয়ে বলতেছে যে আজকে আমার মন ভালো না, আমি তো খেলবো না। তো বাচ্চাটা বলতেছে কেন খেলবো না? বলতেছে আমার বাবা মারা গেছে, আমার মন ভালো নেই। এই কষ্ট ছিল ওদের 4 মাসের, কিন্তু যারা ফিরে আসে নাই, ওর মতো অনেক বাচ্চা আছে এখনো বাবাকে খুঁজছে। সেই বাবাদেরকে কে এনে, কার ক্ষমতা আছে সেই বাবাদেরকে সামনে এনে দেওয়ার? খোকনের দাবি, শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ গুম বাহিনী পরিচালিত হতো। আমি শতভাগ নিশ্চিত যে এই গুম যারা করতো, গুমের সাথে এবং সাধারণ যারা কর্মকর্তা ছিল তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না। এটা ছিল প্রধানমন্ত্রী কার্যালয়, আলাদা একটা সেক্টর প্রধানমন্ত্রী কার্যালয়, আর হলো এই গুমের ঘটনার সাথে যারা জড়িত ছিল যে সকল অফিসাররা, তারা আলাদা একটা ফ্যাসিলিটি পেত, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি তাদের কানেক্ট থাকতো। শুধু গুম নয়, র্যাব পুলিশের হাতে আটক হয়ে নির্মম নির্যাতনের শিকার হন বলেও জানান বিএনপির এই তরুণ নেতা। আমার বাম ডান হাতের একটা সাইড, তারপরে মানে এগুলো ভেঙে ফেলেছিল। একদম অমানসিক নির্যাতন যেটাকে বলে। তখন 4 দিন পানিই খেতে দেয়নি। 10 দিনের মতো যখন আমাকে নির্যাতন করছে, তখন আমি একবেলা খেয়েছি কি না আমার সেন্স ছিল না, কারণ ঘাড়ে একটা ইঞ্জেকশন দিত, তখন মনে হইতো আমি মানে ভাসতেছি শূন্যে। একটু লবণাক্ত একটা মেডিসিন মুখে দিত, মানে এটা দিলে মনে হতো আমি মানে আমার সহযোদ্ধাদের সাথেই আছি, আমি মানে অন্যরকম একটা ফিল করতাম তখন সময়টা। আর বাকি সময়টা ওরা বেশি হকি স্টিক দিয়ে মারতো, পা বেঁধে হাত বেঁধে মাটিতে ফেলে, মানে এটা একদম ইচ্ছা মতো।
গুমের শিকার হয়ে এখনও নিখোঁজ থাকা ব্যক্তিদের খুঁজে বের করা, গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর যথাযথ পুনর্বাসন ও তাদের বিষয়ে সরকারের আন্তরিকতার দাবি জানান বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। পাখি শুধু প্রকৃতির অলংকার নয়, পরম বন্ধু। পরিযায়ী সহ সব ধরনের পাখি সংরক্ষণে বার্তা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ২৪তম পাখি মেলা। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় এবং লেকগুলো আবর্জনামুক্ত করার পাশাপাশি ব্যাপক সবুজায়নে গুরুত্ব আরোপ করা হয়। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে দায়িত্বশীলতা ও পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ারও আহ্বান বিশিষ্টজনদের। আলিমাল রাজির রিপোর্ট। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে উষ্ণতার খোঁজে পরিযায়ী পাখি আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে। প্রায় ৫ দশক যাবৎ পরিযায়ী পাখির পদচারণায় মুখর এই ক্যাম্পাসকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় ২০১৪ সালে। তবে চোরা শিকার, অতিরিক্ত দর্শনার্থীর ভিড় ও ব্যাপক দূষণে অভয়ারণ্যের তকমা হারাতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের লেকগুলো। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিনিয়তই কমছে পরিযায়ী পাখির আগমন। চলতি বছরও একই চিত্র। পাখপাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন স্লোগানে প্রতি বছরের মতো পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে ২৪তম পাখি মেলা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান মেলার উদ্বোধন করেন। আয়োজনের সহযোগী ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, বন বিভাগ, আরণ্যক ফাউন্ডেশন, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, IUCN, বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পাখি মেলা দেখতে ছুটে আসেন পাখিপ্রেমীরা। এখানে বিভিন্ন বাচ্চারা আসার মাধ্যমে পরিযায়ী পাখিদের সম্পর্কে জানতে পারবে, তাদের লাইফস্টাইল, কোন দেশ থেকে কোন পাখিগুলো আসছে এগুলো সম্পর্কে জানতে পারবে। আমি অনেকগুলো স্টল দেখলাম, পাখি দেখেছি। পাখিদের যে ডিম যাতে নষ্ট না হয়, আতশবাজি বা এগুলো যে ফোটানোর জন্য, কিন্তু আসলে মানুষজন কতজনই বা মানে। আমরা সংরক্ষণ যাতে করতে পারি, সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আমরা এটা করতেছি। অনেক পাখি হচ্ছে চিনি না, এখানে বন্য পাখি আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, ওরা মিলে আমাদের সমাজ, ওরা মিলে আমাদের পৃথিবী। পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ বান্ধব নীতিমালা ও আইনের যথাযথ প্রয়োগে গুরুত্ব আরোপ করেন বক্তারা। এই লেকটুকু যদি আমরা পাখির জন্য ছেড়ে দিতে পারি এবং কাজ করতে পারি, তাহলে একটা অনেক বড় কাজ হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষেও অনেক অবদান রাখা সম্ভব এবং আমরাও এটাতে অবদান রাখতে চাই। পাখি সংরক্ষণের জন্য, পাখি বিষয়ে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগে এবং আজকের আয়োজনে আপনাদের সকলের সহযোগিতা, সমর্থন এভাবেই কামনা করছি। পাখির প্রতি ভালোবাসা জাগানো এবং সচেতনতা সৃষ্টি করার জন্য এটি আমি মনে করি যে অন্যতম একটি উদ্যোগ। যতদিন না পাখিকে ভালোবাসবো, যতদিন না সৃষ্টিকে ভালোবাসবো, তত সৃষ্টি আমাদের থেকে দূরে চলে যাবে, আমাদের পরিবেশ বিপন্ন হবে, আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, গাছপালার প্রজননে এর ভূমিকা অসীম। এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। আমাকে পাখি প্রেমী হতে হবে, আমাকে সংরক্ষণবিদ হতে হবে, কিন্তু আমাকে বুকে হাত দিয়ে বলতে হবে যে আমি এথিক্যালি একজন সংরক্ষণবিদ হতে চাই। আমি মুখে যেটি বলবো, আমি প্রাণে সেটি বিশ্বাস করব এবং আমার কাজে সেটি আমি প্রমাণ করব। পাখি নীরবে আমাদের অগোচরে যে কাজটি করে যাচ্ছে তার সাথে আমাদের জীবনের কিন্তু সম্পর্ক। পাখি নিধন হচ্ছে, পাখির সংখ্যা কমছে। এই যে 31st নাইট যেটা হলো, তাতে আমরা আতশবাজি পোড়ালাম এবং এই আতশবাজির কারণে কিন্তু অনেক পাখি মারা গেছে। আনন্দ করতে গিয়ে কিন্তু আমরা দুর্ঘটনা ঘটাচ্ছি অনেকের জীবনের। আমরা যদি সচেতন হই এবং আমরা যদি অন্যদের সচেতন করতে পারি, তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে এই ধরনের কর্মকাণ্ড থেকেও যেমন সরে আসতে পারবো, পাশাপাশি আমরা এই পাখিদের সংরক্ষণের ব্যাপারেও কিন্তু কিছুটা কাজ করলাম। আপনাদের সারা রাতে বাদ্যযন্ত্রের আওয়াজে যেমন আমাদের পরীক্ষার্থীরা পড়তে পারে না, তেমনিভাবে পাখিরাও আসতে পারে না।
এই যে গণরুমের যে শিক্ষার্থীরা ছিল আমরা কতদিন আগে দেখেছি, তাদের সাথে আপনাদের কি কোনো পার্থক্য আছে যারা পাখির জায়গা দখল করেছেন? সাজেক কিংবা সুশন দুর্গাপুরে বিশাল বিশাল আপনারা রিসোর্ট তৈরি করে সেখানে আপনাদের পুত্র কন্যা এবং আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করতে যান, স্ববিরোধ মুক্ত হন, তাহলেই পাখি মেলা সফল হবে। পাখি মেলায় অ্যাওয়ার্ড প্রদান ছাড়াও আয়োজন ছিল প্রদর্শনী, ছবি আঁকা, পাখির চেনা এবং পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। আমরা কাল পড়া শেষ করে একটা জায়গায় ঘুরতে যাব, চল এখন আমরা চলে যাই। বুলবুলি কি ভালোবাসে। আলিমাল রাজি, চ্যানেল আই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। এলইডি লাইটের প্রযুক্তি ব্যবহার করে অনেক উদ্যোক্তাই সফল হচ্ছেন অমৌসুমে ড্রাগন ফলের ফলন বাড়াতে। শরীয়তপুরের জহিরুল ইসলাম তার ড্রাগন বাগানের একটি অংশে এলইডি লাইট লাগিয়ে সুফল পেয়েছেন। তিনি বলেছেন, প্রযুক্তির সফল ব্যবহারে নিশ্চিত করতে পারে নিরাপদ উপায়ে অধিক ফলন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। আড়িয়ালখার শাখা নদীর তীরে শরীয়তপুর জেলার জয়নগর গ্রামের এই ড্রাগন বাগানটিতে অমৌসুমেও ফুল এসেছে। এই সময়ে ড্রাগন ফলের ফলনে বেশ আশাবাদী উদ্যোক্তা জহিরুল ইসলাম। এগুলো স্যার যে যত ফুল দেখতেছেন সমস্ত ফুলগুলো স্যার আমার এগুলো কিন্তু স্যার এলইডি লাইটের প্রভাব। সিজনের চাইতে বেশি ধরছে, প্রত্যেকটা ডোগা একটা করে ফুল আছে স্যার। তবে ক্রমবিকাশমান ড্রাগন ফলের বাণিজ্যিক চাষে টনিক নামের এক শঙ্কার কথাও জানালেন তিনি। আমাদের দেশে স্যার এই ধরনের ড্রাগন বাজার ছেয়ে গেছে। গত বছর শেষের দিক দিয়ে কিছু ড্রাগন আসছিল, পরে অনেকেই বিক্রি করতে পারেনি, কিন্তু এই বছর প্রথম থেকেই সবাই এগুলি করতেছে। সবার দোকানে গেলেই দেখবেন যে স্যার অল্প পাকা অল্প কাঁচা এবং বিকট এক একটা ড্রাগন। হ্যাঁ, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিত করতে চান এই উদ্যোক্তা। প্রত্যেকটা আপনার 15 ওয়াটের এলইডি লাইট, যেগুলো আমাদের দেশে নর্মাল যে এলইডি লাইট গুলো আছে না, এগুলো আমি স্যার 30 ওয়াটের লাইটও জ্বালাই দিচ্ছি, কিন্তু স্যার এটা আসে না। এটা কি এই প্রযুক্তির কল্যাণে? এটা প্রযুক্তির কল্যাণে। বিশ্বজুড়ে তৈরি হওয়া ড্রাগন ফলের বিশাল বাজারে প্রবেশ করতে প্রয়োজন কৃষিতে শুদ্ধ চর্চা নিশ্চিত করা। প্রযুক্তির কল্যাণে ড্রাগন খামারে যেমন উৎপাদনশীলতা বাড়ছে, আবার একইভাবে এই প্রযুক্তির কুফলে স্বাস্থ্য খাত হুমকির মধ্যে পড়ছে। উদ্যোক্তারা বলছেন, নীতি নির্ধারণী পর্যায়ে যদি দেখভাল করা না হয়, সঠিক তদারকি না হয়, তাহলে উদীয়মান এই ড্রাগন চাষের শিল্প সাংঘাতিক রকম হুমকির মধ্যে পড়বে। শরীয়তপুরের জয়নগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবার নিটল টাটা কৃষি সংবাদ। রংপুরের সবজির বাজারে দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। শ্রমিক খরচ না ওঠায় অনেক কৃষক ক্ষেত থেকে সবজি উত্তোলন করছেন না। কৃষিজীবীদের লাভবান করতে বিশেষায়িত সবজি সংরক্ষণাগার স্থাপনের কথা ভাবছে কৃষি বিভাগ। এবার প্রকৃতি সংবাদ। ঝুলন্ত ব্রিজ, সুখী, নীলগঞ্জ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফের স্মৃতিসৌধ, রাজবন বিহার, কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা, বার্গি লেক, বেড়াইন্নে সহ রাঙামাটির সৌন্দর্য মণ্ডিত বিভিন্ন পর্যটন স্পট মুখরিত হচ্ছে পর্যটক পদচারণায়। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমানের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া, বা জোহর এফডিসিতে নামাজে জানাজা। রাজধানীতে কুয়াশা কমলেও জেঁকে বসেছে শীত, হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় আবর্জনা মুক্ত রাখার পাশাপাশি সবুজায়নে গুরুত্বারোপ, পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে বিশিষ্টজনদের আহ্বান। শরীয়তপুরে অমৌসুমে ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে এলইডি লাইটের ব্যবহারে সফলতা, প্রযুক্তি ব্যবহারে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিত করতে চান উদ্যোক্তা। এবং বিপিএলে ওসমান খানের ঝোড়ো সেঞ্চুরিতে চিটাগং কিংসের প্রথম জয়, ঢাকা ক্যাপিটালসকে হারালো খুলনা টাইগার্স, ম্যাচ দেখতে স্টেডিয়ামে সেনা প্রধান।
এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।